আরও এক ম্যাচ, আরও একবার আর্জেন্টাইন ফ্যানদের হার্ট বিট বাড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয়টা পেয়ে গেল। এক্সট্রা টাইমে আরও একবার লিওনেল মেসির আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হলো এবং শেষ পর্যন্ত আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে দিয়ে পৌঁছে গেল সেমিফাইনালে। আর কি আরো একটা ম্যাচ, মানে এইভাবে দেখতে দেখতে আর কত, মানে অভ্যস্ত হয়ে যাচ্ছি যে আর্জেন্টিনা ম্যাচটাকে জমাবে। মানে ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে 90 মিনিট আর্জেন্টিনাই ম্যাচ জমিয়েছে, আর্জেন্টিনাই ম্যাচটা জমিয়েছে আমার কাছে মনে হয়। মানে আর্জেন্টিনা চেষ্টাই করে নাই। কেন চেষ্টা করে নাই আমি বলি, 10 মিনিটে আর্জেন্টিনা এই ম্যাচে এগিয়ে গেল। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে 10 মিনিটের ভেতরে এগিয়ে যাওয়া একটা বিরাট বড় লিড, এবং আর্জেন্টিনার আগের 2 ম্যাচের যে ভঙ্গুর দশা সেখান থেকে মনে হচ্ছে একটু গোছানো আর্জেন্টিনাকে দেখবো আমরা, যে এই আর্জেন্টিনা আসলে সামনের দিকে গিয়ে কন্ট্রোল রাখার চেষ্টা করবে। ওই 10 মিনিটের গোলের পর আর্জেন্টিনাকে আর খুঁজে পাওয়া গেল না। আর্জেন্টিনার কোনো শটস নাই, আর্জেন্টিনা অ্যাটেম্পটও নেয় না। আর্জেন্টিনা ফার্স্ট হাফে গোলের আর চেষ্টাই করে না। আপনি মনে করেন যে আর্জেন্টিনা ফার্স্ট হাফে আর চেষ্টা করেছে? আই ডোন্ট রিমেম্বার। আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড ফার্স্ট হাফ শেষে হচ্ছে আমি দেখলাম আপনার শটস হচ্ছে 3টা, হ্যাঁ, শটস অন টার্গেট একটার মধ্যেই হচ্ছে আর্জেন্টিনার গোল এসেছে। আর্জেন্টিনা বেঁচে গেছে, ফার্স্ট হাফটা তাদের ওরকম করতে হয়নি। এবং মানে এই জায়গাটায় আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আর্জেন্টিনা রিস্ক নিতে চাচ্ছিল না। এবং ফার্স্ট হাফের খেলা আমার ধারণা বাংলাদেশে যারা ঘুম থেকে উঠে 7টার সময় খেলা ছিল সকাল, তাই না? হ্যাঁ, সকাল 7টায় যারা ঘুম থেকে উঠে খেলা দেখেছেন, ওরা আবার 7:45 ভেতরে হয়তো ঝিমিয়েও গেছেন অনেকে। মানে এইরকম ঝিমুনি ধরা খেলা ফার্স্ট হাফ হয়েছে। তারপরে মনে হচ্ছিল না 1-0 করে লিড তো আছে, সুইজারল্যান্ড তো অত বড় প্রতিপক্ষ, হয়তো শেষমেশ আর্জেন্টিনার সামনে দেখা দেবে না। সেকেন্ড হাফে আর্জেন্টিনার মানে আবার সেই ভঙ্গুর দশা শুরু হলো। একটা সুযোগ আর্জেন্টিনা তৈরি করেছিল, কিন্তু এরপর থেকে শুরু হলো একের পর এক আক্রমণ কি একটা দেখা গেল যে লিসান্দ্রো মার্তিনেজ একেবারে বডি বিলিয়ে দিয়ে ব্লক করলেন। এমিলিয়ানো মার্তিনেজ একটা হেডার সেভ করতে গিয়ে পেছনে দর্শক তাঁতিয়ে দিলেন, ওটা রেগুলার সেভ ছিল। এরপর আর একটা ভালো সেভ করলেন, গ্রানিট শাকা একটা শট করেছেন, সেটা তিনি ঠেকিয়ে দিয়েছেন। দুটা ভালো সেভের পরে 3 নম্বর বারে এসে আমি এন্দোয়ের কথা বলেছিলাম এই জায়গায় দাঁড়িয়ে ম্যাচের আগের দিন, এন্দোয়ে ওই রাইট সাইড দিয়ে মানে ওখান থেকে বল লুজ এবং ওখান থেকে বল নিয়ে গিয়ে তারা সুন্দর রিকার্ডো রদ্রিগেজের সঙ্গে 1-2, এন্দোয়ে গোল করে বসলেন 1-1। নাও দেখেন এইবার গোলের আগে আপনি একটু আগে থেকে চিন্তা করেন, সেকেন্ড হাফটা যখন শুরু হলো আর্জেন্টিনা, মানে এতটা হাই লাইন মেনটেন করা শুরু করলো সুইজারল্যান্ড, তাদের হাফ লাইনের নিচে গোলকিপার ছাড়া কেউ নাই। মানে আর্জেন্টিনা কতটা চাপে আপনি খেয়াল করেন, আর্জেন্টিনা নিজেদের এরিয়া এবং হচ্ছে মিডফিল্ডের ব্লকের নিচে আর্জেন্টিনার হচ্ছে আপনার 11টা প্লেয়ার, এতটাই হচ্ছে চাপাচ্ছিল। তার মানে আর্জেন্টিনা যে সেকেন্ড হাফে ভঙ্গুর হয়ে যেতে পারে, এবং এটা মুরাতিয়াকিন খুব ভালো মতো বুঝেছেন যে আর্জেন্টিনার প্লেয়াররা টায়ার্ড, এবং তিনি সেকেন্ড হাফে চাপিয়ে খেলা শুরু করছেন। সেকেন্ড হাফ থেকে ডিফেন্সিভ লাইন উপরে উঠিয়ে দিয়েছেন এবং আর্জেন্টিনা নিজেদের অর্ধে আটকা, মানে এত অর্ধে আটকা যে পেছনে আর যাওয়ার জায়গা নাই। হ্যাঁ, এবং আর্জেন্টিনা 1-0 গোল নিয়ে এত কমফোর্টেবলি খেলছে, মানে খেলার চেষ্টা করছে, ভাবখানা এমন যে এটা দিয়েই তারা ম্যাচ জিতবে, আর ওই পাশে গোলের কোনো প্রয়োজন নাই। এরপরে যখন 1-1 হলো তখন তো খেলা চেঞ্জ হয়ে গেল, তখন তো সুইজারল্যান্ড ঠিকই ম্যাচে ফিরলো। হয়তো এমিলিয়ানো মার্তিনেজ ভেবেছিলেন যে এইটাই আমরা আটকে ফাটকে দিয়ে চলে যাব, তখন সুইজারল্যান্ড ম্যাচে ফিরলো। কিন্তু তারপরে খেলা আবার পাল্টালো যখন ব্রিল এমবোলো রেড কার্ড দেখলেন। এবার আসেন রেড কার্ডের ঘটনায়। ব্রিল এমবোলোর আগে একটা ইয়েলো কার্ড ছিল, এই কারণে যে ঘটনাটা যখন ঘটেছিল, ঘটনাটা আসলে কি ঘটলো, প্রথমে হচ্ছে রেফারি লিয়ান্ড্রো পারেদেসকে ইয়েলো কার্ড দেখালেন। এরপর যখন সেটা ভিএআর এর ইন্টারফেয়ারেন্স হলো, সেখানে দেখা গেল পুরো ঘটনা উল্টো। এমবোলোই সেখানে, যদি আমরা খাঁটি বাংলা ভাষায় বলি, নাটক করা। এমবোলো হচ্ছে সেখানে নাটক করলেন, এবং এই নাটক করার দায়ে তাকে হচ্ছে গিয়ে মিসিং আইডেন্টিটি, হ্যাঁ, মানে এটা ভুল আইডেন্টিটি। মানে ধরুন আপনি ভিএআর এর নিয়মটার ভেতরে যা পড়ে সেটা হচ্ছে আপনি কাউকে একটা কার্ড দেখিয়েছেন, সেটা রেড কার্ড, সেটা হলুদ কার্ড, কিন্তু তাকে আসলে কার্ড দেখানোর কথা নয়। তখন ভিআর আপনাকে বলবে যে তুমি আসলে ভুল প্লেয়ারকে কার্ড দেখিয়েছো, এবং মাঠের রেফারি এটা পুরোপুরি ভুল করেছেন যে তিনি আসলে ডাইভটা বুঝতে পারেন নাই। রাদার তার কাছে মনে হয়েছে, তার বিশ্বাস ছিল যে লিয়ান্ড্রো পারেদেস একটা ট্যাকল করেছেন এবং সেই কারণে তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে। কিন্তু ভিআর দেখেছে যে না, এখানে যে হলুদ কার্ডটা দেখানো হয়েছে, হলুদ কার্ডটা আসলে তাকে দেখানোর কথা না, কারণ ওখানে সে ডাইভ দিয়েছে। এইটা গেছে ভিআরে, ভিআর বলেছে তুমি আসলে ভুল করেছো, এবং সেকেন্ড ইয়েলো কার্ড আপনি চাইলে রিভিউ করতে পারেন। আর এটার মূল ঘটনা ছিল যে আইডেন্টিটির যেহেতু মিস হয়েছে, সেই কারণে ভিআর বলেছে যে তোমার এইখানে এটা পানিশ করতে হবে। এখন রেফারি গিয়ে সাইড স্ক্রিনে গিয়ে দেখেছেন, দেখে তার কাছে মনে হয়েছে যে এটা তো ভুল হয়েছে, এখন এই ইয়েলো কার্ডটা শিফট হয়ে যাবে। ইয়েলো কার্ডটা শিফট হয়ে গিয়ে গেল ব্রিল এমবোলোর কাছে, যিনি এর আগেই একটা ইয়েলো কার্ড দেখে ফেলেছেন, দেখে বসেছেন। এবং এই সিমুলেশনের কারণে, মানে ওই নাটক
ওই নাটকের কারণে তিনি সেকেন্ড ইয়েলো কার্ড দেখেছেন। এখন কথা হচ্ছে যে সেকেন্ড ইয়েলো কার্ড সিমুলেশনে দেখা মানে ডাইভ মেরে দেখার এরকম ঘটনা যে বিশ্বে প্রথম এইবারই ঘটেছে, আর সেটা যে আর্জেন্টিনার পক্ষেই গেছে ব্যাপারটা এরকম না। মানে এর আগেও এমন ঘটনা ঘটেছে, এবং ফেমাসলি ফ্রাঞ্চেসকো তোত্তি, মানে বাংলায় বললে ফ্রাঞ্চেসকো টোট্টি, তিনি এইরকম ভাবে রেড কার্ড দেখেছেন এবং সেকেন্ড ইয়েলো কার্ড দেখে তিনি বিশ্বকাপে তাকে মাঠ ছাড়তে হয়েছিল। আসামোয়া জিয়ানোর কথা সেনিও বলেছে আছে 2006 সালে এরকম নাটক করার পর তিনি ধরা খেয়ে তাকেও আসলে রেড কার্ডটা দেখতে চারটা হয়েছিল, ঘটনা আছে এরকম। এবং ওইটাই আসলে সুইজারল্যান্ডকে পুরো ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এমবলো যদি ওইটা ওই সময় না করে দলকে এভাবে বিপদে না ফেলতেন, তাহলে হয়তো এই ক্যান্সার স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আমাদের অন্য কথা আজকে বললে কিন্তু হলেও হতে নাইল পারে। খান, আপনি যত সহজে বলে দিলেন যে ম্যাচ থেকে সুইজারল্যান্ড ছিটকে গেছে, আমার তো মনে হয় না এই সুইজারল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেছে। আপনি খেয়াল করে আমি তো দেখেন, সেটাই তখন প্রত্যাশা হচ্ছে করেছিলাম। তখন হচ্ছে কি সুইজারল্যান্ড কিন্তু একদম তারা ফ্লেয়ারে ছিল, সেকেন্ড হাফে শুরুটা তারা ছিল, করেছে ফ্লেয়ার, কিন্তু গোল তারা আদায় করলো, মোমেন্টাম তাদের কাছে পিক হয়ে গেল। এরপর আলটিমেটলি কি হলো, আলটিমেটলি হচ্ছে কি আপনার ওই কিন্তু আর্জেন্টিনা কি ম্যাচের কন্ট্রোল নিতে পারলো? না, পারলো না আর্জেন্টিনা তো তো। পারে নাই। সে কারণেই তো আর্জেন্টিনা কেন পারে নাই, কারণ হচ্ছে সুইজারল্যান্ড তারা হচ্ছে নিজেদেরকেও তখন তাদের গুটিয়ে রাখতে হয়েছে, তখন তাদের ফুল কনসেন্ট্রেশন চলে গেছে ডিফেন্ডিং এ। তখন আমরা দেখেছি 5 জন মিলে গেছে। সুইজারল্যান্ডকে ডিফেন্ড করতে হয়েছে। গেছে, কিন্তু তারপরও সুইজারল্যান্ড ম্যাচ কন্ট্রোল করেছে। Definitely. সুইজারল্যান্ড তবুও বল পজিশন রেখেছে, হ্যাঁ। তবুও বল পজিশন রেখেছে। এরপরেও সুইজারল্যান্ড এমন পরিস্থিতি তৈরি করেছে যে আর্জেন্টাইন ফুটবলাররা সবাই তাদের অর্ধে ফেরত গেছেন। এবং ওয়াই? এবং দেখেন যখন ওই রেড কার্ডটা হলো, হ্যাঁ। সুইজারল্যান্ড 10 জনের দলে পরিণত হলো। এর জাস্ট কয়েক মিনিট পর আর্জেন্টিনা তখন কিন্তু হচ্ছে গিয়ে ধীরে ধীরে সাইডওয়ে পাসগুলো আর্জেন্টিনা খেলা শুরু করলো। ভয়ঙ্কর। দেখেন পরের হাফে কিন্তু আর্জেন্টিনার আপনি রেড কার্ডের পরের যে অ্যাটিটিউড সেটা হচ্ছে আপনি পুরো ম্যাচে খুঁজে পান নাই, কারণ ওই সুযোগটা আর্জেন্টিনা কাজে লাগিয়েছে। যখন একজনের হচ্ছে গিয়ে সেখানে ফাঁকা স্পেস, সাইডওয়ে পাসগুলো আর্জেন্টিনা না খেলা না, শুরু তো করলো। আপনি না ঠিক আছে, সাইডওয়েজ পাস তো এইরকম প্রেডিক্টেবল হয়ে গেছে। আপনি তো একের পর এক সাইডওয়েজ পাস খেলেছেন। সেইটা হচ্ছে প্রথম দিকে তো আপনার বলার পজিশন নাই, আপনার শুরু কাছে থেকে তো আপনার নাই। যখন তো- একজন কমেছে, ওরা 5 জনে শিফট করে গেছে, তখন আপনি হচ্ছে তো বুঝতেই পারছেন যে ওই জায়গাটা একটা বড় ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেছে আর্জেন্টিনার এগেইনস্ট সুইজারল্যান্ডের। মানে কার ভ্যাকুয়াম তৈরি হলো এখানে? সেখানে সুইজারল্যান্ডের ভ্যাকুয়াম তৈরি হয়েছে। সুইজারল্যান্ডের ভ্যাকুয়াম যে তৈরি হয়েছে, সেই এরপরও ভ্যাকুয়াম তো সুইজারল্যান্ড কি দেখলামই না আমি। করেছে? আমি তো 90 মিনিটসের আগ পর্যন্ত, 90 মিনিটস কেন, আমি 5 মিনিটস পর্যন্ত এক্সট্রা টাইমে যে ম্যাচ গেল, আমি তো সেই ভ্যাকুয়াম স্পেসের চেহারাই দেখলাম না। যারা আপনি হচ্ছে কেন দেখলেন না, কারণ হচ্ছে তখন তো আর্জেন্টিনা হচ্ছে লাস্টের দিক থেকে তারা বল আর্জেন্টিনা রাখা শুরু করেছে, 10 মিনিটে বল গোল তারা দেওয়ার রাখতে পরে পেরেছে, একটা চেঞ্জগুলো অন টার্গেটের করতে শট হয়েছে। নাই। এরপরের অন টার্গেটের শট আসলে কত পরে গিয়ে, একটা অন টার্গেটের শট নাই। এবং ওই 100 মানে খেলা আপনি তখন ঠিক আছে, 2 রকম একটা আছে। একটা হচ্ছে আপনি এই খেলাটা 90 মিনিটে শেষ করবেন, আপনি পারেন না, আমি ধরে নিলাম যে ঠিক আছে 87 মিনিটসের পরে গিয়ে যখন আবার এক্সট্রা টাইম দিয়েছে, 7 মিনিটে 9 মিনিট এক্সট্রা টাইম দিয়েছে, আপনি চিন্তা করছেন যে না, একটা গোল খেয়ে গেলে তো গেলাম, তাহলে আমি এটা খেলাটার এক্সট্রা টাইমে নিয়ে যাই, ওর তো 10 জনই আছে, ভালো কথা, আপনি গেলেন এক্সট্রা টাইমে, আপনি এক্সট্রা টাইমে গেছেন। এখন মানে হাসছি কারণ আমাদের সামনে আর্জেন্টাইন ফ্যানরা উদযাপন করতে করতে যাচ্ছেন তালি দিতে দিতে, এই কারণে আর্জেন্টাইন সাংবাদিক না, ফ্যান দেখলে তো হাসতাম না, সাংবাদিক দেখে হাসছি। যাই হোক, এবার আসেন, খেলা আপনি এক্সট্রা টাইমে নিয়েছেন, খুব ভালো কথা। এক্সট্রা টাইমে নিয়ে ফার্স্টের 15 মিনিটস করলেন নাকি? কিছুই করতে করতে পারেনি। এরপরে গিয়ে ওই যে চেঞ্জ আপনি না, একটা করেছে, ওই যে চেঞ্জ গুলো করেছে, হ্যাঁ, change চেঞ্জ গুলো করে একসাথে 4 ফরওয়ার্ড, চার forward। লিওনেল মেসিকেও যদি আপনি ধরেন, আলভারেজ, লাউতারো, এরপর হচ্ছে আপনার ওয়ান ম্যানুয়েল লোপেজ এবং হচ্ছে লিওনেল মেসি, 4 জন হচ্ছে আমি দেখলাম ফরওয়ার্ড খেলা শুরু করেছে। শুরু মিডফিল্ডে কিন্তু তখন আর্জেন্টিনা লোড কমিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং নিকো গঞ্জালেস তো আরো আগেই নেমেছেন। নেমে আর্জেন্টিনা একের পর এক সাইডওয়েজ পাস খেলছে, একের পর এক সাইডওয়েজ পাস, এবং তার ভেতরতে নাই কোনো পেনিট্রেশন, নাই কোনো পকেট স্পেস খুঁজে পাওয়া, এবং এমন জায়গায় খালি মেসিরই খুঁজে, সবাই মেসিকে খুঁজে। মানে একটা পাস ওই পাশে ফাঁকা জায়গা না, পাস একটা লে অফ দিবে মেসিকে। এবং স্টেডিয়ামের এনভায়রনমেন্টটা এরকম যে মেসির যে আইকনিক ফিনিশিং, পাস একটা বক্সের আশপাশে দিলেই যেন হয়ে যাচ্ছে মেসি একটা শট করবেন, শট করার জায়গা তো থাকতে বাট হবে। আপনি দিন শেষে দেখেন ওই অ্যাসিস্টটা বাদ দিলে মেসি আজকের ম্যাচে ওই যে সেকেন্ড হাফটায় মানে পরের দিকটার সময় কি একটা চান্স তিনিও পেয়েছিলেন, 1-on-1 সিচুয়েশনে তিনি চিপ করতে চেয়েছিলেন কোভেলের ওপর দিয়ে, বাট সেইটা হচ্ছে আলটিমেটলি হয় না। এবং কোভেল এই ম্যাচে প্রচন্ড ভালো সেভ করেছেন লাস্টের দিকটায় এসে, যখন কোবেলোটা কি অফসাইড হতো না? অফসাইড হতো মনে হয়। না মনে হয় সেটা অফসাইড মনে হয় না হতো, বাট দিন শেষে কোবেলের ওই সেভগুলো দেখেন, কোবেলেই তো এই ম্যাচে লাস্টের দিকে আর্জেন্টিনা যখন অল আউট প্রেসার দেওয়া শুরু করলো, বাট দিন শেষে কোনো কিছু হচ্ছিল না। এরপর তো আর্জেন্টিনা গোলটাও কিন্তু হচ্ছে লাকিলি পেয়েছে। লাকিলি পেয়েছে, আলভারেজের গোলটা মোটেই লাকিলি না, কিন্তু ওই যে আগের, হ্যাঁ শেষের দিকে। মানে এই এবার আসি গোলে,
মানে স্টেডিয়ামের এনভায়রনমেন্টটা এরকম দাঁড়িয়েছে যে এখন মেসি ছাড়া আর কোনো উপায় নাই, মানে লিটারালি এরকম। আর্জেন্টাইন ফ্যানরাও মানে এরা জানে যে এই ম্যাচ বের করতে হলে মেসিকেই লাগবে। এবং দেখেন গোল করেছেন আলভারেজ, কিন্তু মেসি আছেন সেখানে। মেসি একটা শট করেছেন, মেসি একটা শট করলেন এবং শটটা গোলকিপার কোবেল ঠেকালেন, বলটা গেল এক সাইডে, ওই বল আনতে গেলেন হচ্ছে হুয়ান মানুয়েল লোপেজ। মানে লিওনেল স্কালোনি তার কাছে যা ছিল সব ইউজ করে ফেলেছেন। এই দলের স্ট্রাইকার, এই মানে প্রপার যে স্ট্রাইকার বুঝি আমরা, আলভারেজ লাউতারো মার্তিনেজও স্ট্রাইকার, কিন্তু ওরা অনেক জায়গায় খেলতে পারে, সাইডে ওদের অনেক কন্ট্রিবিউশন থাকে, কিন্তু একদম বক্সের স্ট্রাইকার হচ্ছে এই যে হুয়ান লোপেজ। তো সেই লোপেজ যখন বলটা কুড়িয়ে আনতে গেলেন, এরপরে তার সঙ্গে দুজন দেখলাম যে সুইস ডিফেন্ডার এর পিছ গেছে, চলে গেল এইখানে স্পেস, আলভারেজের পায়ে বসলো, এরপরে দেখলাম ওয়ান্ডার স্ট্রাইক। বলেন এই গোলটা নিয়ে কিছু শুনি। এইটা নিয়ে যে আলভারেজের জন্য এটা কতটুকু হচ্ছে ইম্পর্টেন্ট ছিল, তাকে নিয়ে তো হচ্ছে আলটিমেটলি সমালোচনা শুরু হয়ে গেল। হ্যাঁ, লাউতারোকে বসিয়ে রাখা, আলভারেজের ওপর ভরসা রাখা, আলভারেজের অ্যাঙ্গেল পিকটা টু গুড টু সি। মানে ওই জায়গায় যে অ্যাঙ্গেলটা তিনি পিক করলেন, আর দেখলাম আমরা হচ্ছে সুইজারল্যান্ডের যেই জমাট রক্ষণ ছিল সেইটা হঠাৎ করে সেখানে স্পেসটা তিনি ক্রিয়েট করে ফেললেন, এবং মানে টপ কর্নারটাকে পিক করা ওই জায়গা থেকে, এইটা ছিল আলভারেজের মানে দর্শনীয় একটা গোল। দর্শনীয় গোল, বিশ্বকাপের অন্যতম সেরা গোল তার। সেই বিশ্বকাপের সেই মানে 2022 বিশ্বকাপে যেই পারফরমেন্স তার কাছ থেকে দেখেছি, এইখানে একটা অদ্ভুত সুন্দর গোল আমরা তার কাছ থেকে দেখলাম। একটা প্লেয়ার যিনি গোল করতে পারছেন না, তিনি ওই মোমেন্টে এরকম গোল করতে পারেন, বুঝতেই পারছেন তার কোয়ালিটির কথা আলাদা করে। তো ওই হুয়ান মানুয়েল লোপেজ আসলে ফেরত যায় একটু, উনি যে স্পেসটা তৈরি করেন, উনি ধরো বিশ্বকাপ দলে থাকতেন না। ওই যে স্ট্রাসবুর্গের পানিচেলি বা পানিকেলি যাই বলেন না কেন, যেভাবে উচ্চারণ করেন না কেন, উনি ইনজুর্ড হলেন বলে লোপেজের জায়গাটা ওইখানে হয়েছে না, তো উনি আসলে এই বিশ্বকাপ দলে থাকতেন, তো তার একটা কন্ট্রিবিউশন পাওয়া গেল। আলভারেজ যখন গোল করেছেন 2-1, কিন্তু আর্জেন্টিনাকে তখনও খুব নিরাপদ না, তখনও আসলে তখনও তারা নিরাপদ না, খুব নিরাপদ না। তার দিন শেষে হচ্ছে ওই কাজটা আরেক ফরওয়ার্ড করে দিলেন, লাউতারো মার্টিনেজ, তিনি হচ্ছে গিয়ে করে দিলেন। এবং লাউতারোর গোলটাও হচ্ছে গিয়ে মানে লাউতারোর জন্য ভালো হয়েছে, আর্জেন্টিনার জন্য ভালো হয়েছে যে তাদের ফরওয়ার্ডরা একটা গোলের মুখে আলটিমেটলি তারা আসলো। আর লাউতারো তো এখানে হচ্ছে আপনার বুদ্ধিটা কাজে লাগিয়েছেন, তিনি তো হচ্ছে বলটা তার কাছে পাওয়ারও কথা ছিল না, তিনি বলটা পেলেন এবং বলটা পাওয়ার পর দেখলেন ওখানে একটা গ্যাপ আছে, তিনি জাস্ট হচ্ছে ওই গ্যাপে বলটা আলটিমেটলি প্লেস করে দিলেন, মানে অ্যাজ এ ফরওয়ার্ডের কাছ থেকে আপনি যা চান। এবং তাতে আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে। এবার সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। সুইজারল্যান্ড তো বাদ পড়ে গেছে, সুইজারল্যান্ডের জন্য আপনার খারাপ লাগতে পারে, গ্রানিট শাকা মন খারাপ করেই মাঠ ছেড়েছেন, কিচ্ছু করার নাই, হারতে হবে, দিন শেষে একটা দলকে হারতে হয়। কিন্তু এবার ইংল্যান্ডকে পেল আর্জেন্টিনা। ইংল্যান্ড আর আর্জেন্টিনার ঐতিহাসিক লড়াইয়ের কথা আপনি জানেন। ইংল্যান্ড আর আর্জেন্টিনা বিশ্বকাপে আরও একবার মুখোমুখি, আর আর্জেন্টিনা এটার তাদের ষষ্ঠ সেমিফাইনাল, ইংল্যান্ডের চতুর্থ সেমিফাইনাল। আর্জেন্টিনার সেমিফাইনালের রেকর্ডটা কি? আর্জেন্টিনা প্রথম সেমিফাইনাল খেলেছিল 1930 সালে, আর্জেন্টিনার দ্বিতীয় সেমিফাইনাল ইন্টারেস্টিংলি 1986 সালে। 1978 বিশ্বকাপ জেতার পরে কেন আর্জেন্টিনার সেমিফাইনাল নাই? ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কারণ ওইবার বিশ্বকাপে সেমিফাইনাল ছিল না। তারপরে 86-এর পরে আর্জেন্টিনা ওইবার সেমিফাইনাল জিতলো, 30-এ আর্জেন্টিনা সেমিফাইনাল জিতেছে। এরপরে আর্জেন্টিনা 1990 সেমিফাইনাল খেললো, জিতলো। 2014-তে খেললো, জিতলো। 22-এ খেললো, জিতলো। 2026 তার সেমিফাইনাল, মানে আর্জেন্টিনা কখনো সেমিফাইনালে হারে নাই। আর ইংল্যান্ড এর আগে যে 3বার খেলেছে তার ভেতরে তারা একবার জিতেছে 1966 সালে। এবং ইংল্যান্ড আর আর্জেন্টিনার মুখোমুখি যে লড়াইগুলোর হেড টু হেডও আছে, সেখানে কিন্তু আর্জেন্টিনার থেকে ইংল্যান্ড এগিয়ে দিন শেষে বিশ্বকাপের লড়াইও যদি হিসাব করেন, মানে বিশ্বকাপের লড়াই তো হিসাব করলে হচ্ছে 6বার দেখা হয়েছে, সেখানে আলটিমেটলি মনে হয় আপনার ইংল্যান্ডের মানে হাফ অফ দ্য পার্সেন্টেজের ওপরে হচ্ছে ইংল্যান্ড ম্যাচ জিতেছে। 62-তে বোধহয় একবার দেখা হলো, তাই না? যতটুকু আমার সাধারণ জ্ঞান বলে, এর আগেও একবার দেখা হয়েছে, 66-তেও একবার দেখা হয়েছে, 62-66 অথবা হচ্ছে যে আপনার 86টা তো আর্জেন্টিনা হারলো, 86, 2 এবং হচ্ছে 98। 2 এর পর তো আলটিমেটলি আর দেখা হয় না, দুইটাও আসলে জিতলো কে। আচ্ছা, সাধারণ জ্ঞান যাদের খুব ভালো তারা আমাদেরকে জানাতে পারেন যে ইংল্যান্ড আর আর্জেন্টিনার ইতিহাস, মানে 86 to 2002 পর্যন্ত তো আমরা মনে করতেই পারি, এর আগেরগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন। ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল, একটা স্পেন ভার্সেস ফ্রান্স আর একটা ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা। আপাতত আমাদের এই পর্যন্তই।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.